ঠিক আছে, তাহলে দেখো আমরা শুরুতে একটু ওই প্রবলেমটা দেখে ফেলি। ওকে, এই যে তোমার যে দুটো প্রবলেম বললে এখন 31, 33, এটা দেখে ঝটপট আমরা চলে যাব তোমার সমাবেশের কিছু অঙ্কে। মিনিট, তোমাদের এই পরীক্ষার ফলাফল দিবে কবে রাখা? স্যার বুঝতেছি না কিছু, মিস বললো ফলাফল নাকি দিয়ে দিছে, কিন্তু জিমেইলে তো গিয়ে দেখি নাই। আচ্ছা, দেখি তাহলে একটু ক্লাস টিচারের সাথে কথা বলে দেখো। দেখো তাহলে আমরা শুরু করছি আজকের পাঠ। প্রথমে দুইটা অঙ্ক দেখে নিই 5.1 থেকে, তারপরে 2 তে যাচ্ছি। আমি বলে 31 সমস্যা। তাহলে 31 নম্বর প্রশ্নে দেখি কি বলা আছে। বলা হচ্ছে তোমাকে 9টি অক্ষর আছে যাদের মধ্যে কতগুলি অক্ষর এক জাতীয় এবং বাকিগুলি ভিন্ন ভিন্ন। যদি সবগুলো অক্ষর নিয়ে 3024 উপায়ে সাজানো যায় তবে এক জাতীয় বর্ণ কতগুলি? প্রশ্নটা কি বুঝেছো তুমি? হ্যাঁ, প্রশ্নটা আসলে আগে ক্লিয়ার করো তুমি। দেখো, মনে করো আমি বলি যেমন 9টা বর্ণ দিয়েছে তোমাকে এখানে প্রশ্নে, তাই না? 9টা, তাহলে 9টার মধ্যে মনে করো 9টা বর্ণ এমন দিয়েছে এ বি সি ডি ই। দেখো 9টা হয়েছে কিন্তু, তাই না? 9টা বর্ণের মধ্যে কিছু থাকবে একই জাতীয়, বাকিগুলো ভিন্ন ভিন্ন। এখন এক জাতীয় কয়টা থাকবে সেটা কিন্তু বলে নাই। আমি 3টা এফ নিলাম মনে করো, আমি চাইলে 4টা এফ নিতে পারতাম বা 5টা ই নিতে পারতাম, 4টা ভিন্ন ভিন্ন অক্ষর নিতে পারতাম। তার মানে প্রশ্নটা বলেছে আসলে এক জাতীয় অক্ষর কয়টা ছিল, তাই না? কয়টা এক জাতীয় অক্ষর হলে মোট বিন্যাস সংখ্যা হবে 3024। প্রশ্নটা কি বুঝেছো? তাহলে প্রথমে আমরা লিখবো, মনে করি এক জাতীয় বর্ণ ছিল, এক জাতীয় অক্ষর ছিল। মনে করি এক জাতীয় অক্ষর, এক মিনিট, হ্যাঁ, এক জাতীয় অক্ষর ছিল বা আছে সমান, তুমি যে কোনো একটা চলক ধরে নাও, মানে এক্সটা হলো সেম অক্ষর, ঠিক আছে? সুতরাং দেখো তো আমরা কি লিখতে পারি। নয়টি বর্ণর বিন্যাস সংখ্যা কত হবে তাহলে? 9টা বর্ণ থেকে আমরা 9টা নিয়ে সাজাবো, তাই না? তাহলে উপর হবে 9 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে x ফ্যাক্টোরিয়াল। বুঝছো কেন x ফ্যাক্টোরিয়াল? কারণ x সংখ্যক হচ্ছে সেম, এই জন্য। এক মিনিট, তাহলে এটার মান কত বলছে তোমাকে? 3024 লিখো তাহলে 3024। তুমি চাইলে লিখতে পারো এখানে শর্ত মতে, এটা ভালো হয় আরো। এখান থেকে ক্যালকুলেশন করে x এর মানটা বের করে ফেলো। তাহলে 9 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালুটা কত হয় একটু ক্যালকুলেট করো তো। আর গুণন করি 3000, দেখো ক্যালকুলেটর চাপানো অনেক বড় না? আচ্ছা দেখি, অনেক বড়। তাহলে ইয়া দিয়ে করবা, তুমি তো ডিজিট গুলো বললেই হবে। 3,62,880। বিশাল সুন্দর একটা অঙ্ক। এই পরিমাণ টাকা থাকলেই তো আমাদের হইতো, তাই না? অঙ্কের মধ্যে না থেকে। আচ্ছা দাঁড়াও, 362880
লিখলাম 3628880। এবার এক্স ফ্যাক্টোরিয়াল এর মানটা কত হবে চিন্তা করো, এটা দিয়ে ডিভাইড করে দাও 3628880। 120। এখন এক্স ফ্যাক্টোরিয়াল মানটা নিয়ে সমস্যা। 120 কে দেখো তো কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল আকারে প্রকাশ করা যায় কিনা, একটু চেষ্টা করো তো। স্যার 5 ফ্যাক্টোরিয়াল। 5 না, তাহলে লিখবো x ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5 ফ্যাক্টোরিয়াল। সুতরাং x ইকুয়াল টু 5। বুঝেছো এবার? পাঁচটা অক্ষর ছিল সেম। ওকে, এটা হয়ে গেছে। তারপরে কোনটা বললো 33। 33 এর 1 2 একই জিনিস, তাই না? প্রশ্নটা পড়ি প্রথমে। দেখো প্রশ্নে বলা হচ্ছে একে একটি তালার 3টি রিং এর প্রত্যেকটিতে 15টি করে অক্ষর মুদ্রিত আছে। 3টি অক্ষরের একটি বিন্যাসের জন্য তালাটি খোলা গেলে কতগুলো বিন্যাসের জন্য তালাটি খোলা যাবে না? তাহলে মোট বিন্যাস থেকে যতগুলি বিন্যাস দিয়ে তালাটি খোলা যায় সেটা বাদ দেব, তাহলে বাকি বিন্যাস দ্বারা তালাটি খোলা যাবে না। ক্লিয়ার? ব্যাপারটা বুঝছো? আসলে এই তালাটা কেমন, তুমি কি প্রশ্নটা ক্লিয়ার কিনা বলো তো আমাকে আগে। প্রশ্নটা ক্লিয়ার কিনা? এটাই বুঝছি। আচ্ছা আমি একটু ক্লিয়ার করি। 33 এর 1 একটা তালা, তুমি ওই রকম তালার কথা চিন্তা করো, দেখবা কিছু তালার মধ্যে এরকম চাবি থাকে ঘুরানোর মতো, এই যে এরকম ঘোরে, এই যে এরকম এখানে একটা চাবি থাকে না? এরকম 3টা চাবি আছে। 3টা চাবি যে তুমি ঘুরালে এক একটা করে নতুন নতুন ডিজিট আসে সামনে, আছে না? উপরে নিলে বা নিচে নিলে। বুঝতে পারলাম বিষয়টা? তাহলে মনে করো এটা হলো একটা তালা, এই তালায় ফেলছে আমাদের জ্বালায়, ঠিক আছে? এই তালা নিয়ে হলো যত সব জ্বালা, যাও তালারে তালা মারে দিলাম, এটা বাক্স হয়ে গেল আমার। যাক, তাহলে এই যে দেখো এই রিংটা, এটা একটা রিং কিন্তু ভিতরে আরো আছে, এটা চাকার মতো ঘোরে, এটাও চাকার মতো ঘোরে। তাহলে এটাকে তুমি যখন স্ক্রল করা। হ্যাঁ স্ক্রল করা যায়, যখন তুমি উপর বা নিচে নিবা তোমার বিভিন্ন অক্ষর আসবে, যেমন এ বি সি ডি এরকম। এখানের মধ্যে 15টা অক্ষর আসবে, এখানেও 15টা অক্ষর আসবে। তাহলে তোমার মাঝখানে মনে করো এই যে এখানে একটা অক্ষর নিয়ে আসলো তুমি, এরকম কাটা থাকে কিন্তু ঘর, এখানে একটা অক্ষর শো করবে, এখানে একটা, এখানে একটা। এখন তুমি মনে করো লকটা সেট করেছো এইভাবে, কথার কথা মনে করো এখানে এ, এখানে বি, এখানে সি আসলে লকটা খুলে যায়। আমি বোঝাতে পারছি? তার মানে এই যে 15টা অক্ষরের মধ্যে একটা বিন্যাস আমি খুঁজে পেলাম, এ বি সি, ধরো এই বিন্যাসটার জন্য তালাটা খুলবে। ক্লিয়ার? বুঝতে পারছি? এখন তোমার কাছে দেখতে হবে মোট অপশন কয়টা। তুমি চিন্তা করো যদি এই বিন্যাসটা তুমি সেট করে রাখো যে আমি এবিসি মিলালে এটা খুলে যাবে, তাহলে অন্য কোন বিন্যাসের জন্য আর খুলবে এটা জীবনে? তাহলে তো তালার কোনো মানে থাকলো না। তাহলে একটা বিন্যাসের জন্য তালাটা খুলবে, এটা আমরা বুঝলাম। কিন্তু তোমার অপশন কয়টা, কি কি হইতে পারে চিন্তা করো। তোমার যদি আমি বলতাম যে 3টা অক্ষর আছে এখানে, প্রথম ঘরে 3টা, পরের ঘরে 3টা, তাহলে তুমি চিন্তা করতা প্রথম ঘরে এ বসায় বাকিগুলি চেষ্টা করো, বাকিগুলি একবার এ, একবার বি, একবার সি, আবার পরেরটা একবার এ, একবার বি, একবার সি, তাই না? তার মানে প্রথম ঘরে তোমার অপশন থাকতো 3টা, তুমি চেক করতে 3টা দিয়ে। পরের রিংটাও তুমি 3টা অক্ষর দিতে চেষ্টা করতা, পরের রিংটাও তুমি 3টা অক্ষর দিতে চেষ্টা করতা, মোট তোমার 27টা অপশন থাকতো। কথাটা কি বুঝেছো? জি স্যার। তুমি ঘুরে ঘুরে কতগুলি সেট তৈরি করতে পারবা সংখ্যার? 27টা সেট তৈরি করতে পারবা। প্রথম রিংয়ে মনে করো 1, পরের রিংয়ে 3, পরের রিংয়ে মনে করো 5, এমন হইতে পারে। আবার প্রথম রিংয়ে 3, পরের রিংয়ে 2, পরের রিংয়ে 1, এটাও হইতে পারে। এইভাবে কতগুলো বিন্যাস তুমি তৈরি করতে পারবা মোট, সেটা হলো তালাগুলি খোলার মোট অপশন সংখ্যা। ওই অপশনগুলির মধ্যে একটি অপশন দিয়ে তালাটা খুলবে। এবার যদি প্রশ্ন বুঝে থাকি আমরা, চলো লিখি। দেখো প্রশ্নটা কি, ধরো 15টা করে রিং, তাই না? ঠিক আছে, দেখো
আমরা এখানে লিখি যেহেতু প্রথম রিংয়ে 15টি অক্ষর আছে, সুতরাং দেখো প্রত্যেকটা বিন্যাসের এই যে প্রথম ঘরটা, এই যে প্রথম ঘরটা ফিল আপের জন্য অপশন কয়টা আছে বলো তো? 15টা। ঠিক আছে। প্রতিটি বিন্যাসের প্রথম স্থান পূরণের উপায়। পূরণের উপায় 15টি, তাই না? আবার দেখো অনুরূপে দ্বিতীয় রিংয়ে তো 15টা আছে, তাই না? কারণ প্রত্যেকটা রিংয়ে বলছে 15টা করে অক্ষর আছে। তাহলে লেখো অনুরূপে প্রতিটি বিন্যাসের দ্বিতীয় স্থান পূরণের উপায়। আবার প্রতিটি বিন্যাসের তৃতীয় স্থান সুতরাং তালাটি খোলার জন্য মোট বিন্যাস। খোলার জন্য মোট বিন্যাস। মোট বিন্যাস বা মোট উপায়, তালাটি খোলার এটা লিখলে হবে মোট উপায়। তাহলে অপশন গুলো গুণ করবো, তাই না? জি স্যার। দেখো কত হয়, ক্যালকুলেশন করো। 15 কিউব করো, 15 দেখি কত আসে। 3375। হ্যাঁ 3375, 3375টা। আচ্ছা, তাহলে এতগুলো অপশন তোমার কিন্তু আছে, তুমি এত ভাবে ট্রাই করতে পারো তালাটি খোলার জন্য। তা খুলবে কয়টা অপশন দিয়া? মাত্র একটা অপশন দিয়া, তাই না? দেখো এখানে একটি বিন্যাসের জন্য তালাটি খোলা যায়। একটি নির্দিষ্ট বিন্যাসের জন্য তালাটি খোলা যায়, তাই না? তাহলে তালাটি খোলা যাবে না কত উপায়ে বলো? প্রশ্নটা এটাই বলছে, তাই না? হ্যাঁ, সুতরাং তালাটি খোলা যাবে না। সুতরাং তালাটি খোলা যাবে না এরূপ বিন্যাস সংখ্যা। এটাই উত্তর। দেখো ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা কাঙ্ক্ষিত যেই আলোচ্য বিষয় সমাবেশে চলে যাই। প্রশ্ন আবার ঘুরে ফেললাম কেন? 5.2 লিখেছো? জি স্যার। মুছে দিলাম। তামিমের সাথে যোগাযোগ হয়?
স্যার আজকে মানে কতক্ষণ আগে হ্যাঁ বললো যে সে মানে ক্লাসগুলা অনলাইনে ক্লাস নাকি সে এখন বুঝতেছে না, এখন কি করবে সে নিজেও ও, বুঝতে আচ্ছা আচ্ছা, তাহলে সমস্যা হচ্ছে মনে হয় ওর। হ্যাঁ, অনেকের সমস্যা হয় অনলাইন ক্লাসগুলো ক্যাপচার করতে বা বুঝতে একটু অসুবিধা হয়। আচ্ছা, সমস্যা নেই, তাহলে দেখতে থাকো, তুমি যতটুকু বুঝতে পারো আর কি। তুমি কি বুঝতে পারো অনলাইন ক্লাস? জি স্যার। যতটুকু পারো দেখো, বোঝার চেষ্টা করো। আসলে অনলাইন ক্লাসের সাথে মানে তোমার অ্যাকচুয়াল ক্লাসের তফাৎ তো কিছু না কিছু থাকবে 100%। অনলাইন ক্লাস কখনো অ্যাকচুয়াল ক্লাসের রিপ্লেসমেন্ট হতে পারে না, এটা সত্যি। এখন এই পরিবেশে যতটুকু সম্ভব এখান থেকে আমাদের শিখতে হবে, কিছু করার নাই। আচ্ছা, দেখো, আসলে এখানে সমস্যাটা যাদের হয় ওদের কোথায় সমস্যাটা আমি কিছুটা ধারণা করতে পারি। ওদের মূল সমস্যাটা হয় স্যার যে হাতে কলমে ধরিয়ে ধরিয়ে দেখায় দেয়, এখানে তো ওইভাবে দেখানো যাচ্ছে না। অথবা বোর্ডে করলে কিন্তু মোটামুটি দেখানোর কথা। তো হয়তো ভাবছে আমরা বোর্ডে যাচ্ছি না, এই জন্য বুঝতেছে না। ওকে বইলো যে স্যার বলেছে বোর্ডে যাবো, আমরা তো ওদের জন্য বোর্ডে যাচ্ছি না, তাই না? রেকর্ডিং করা লাগে, নইলে তুমি বোর্ডে যেতাম। জি স্যার। হ্যাঁ, বলো যে স্যার বলছে আরো কিছুদিন ক্লাসে অ্যাটেন্ড করার জন্য, অ্যাটেন্ড করে তারপরে যদি বোর্ডেও না বোঝে তখন সে প্রয়োজনে সিদ্ধান্ত নিবে যে কি করা যায়। টিচার প্রয়োজনে বাসায় নিয়ে নিলেও হবে। ওটা বলবো যে স্যার বলছে আগে অন্ততপক্ষে হোয়াইট বোর্ডে কিছু ক্লাস করার জন্য। এই বোর্ডের চেয়ে হোয়াইট বোর্ডে অনেকে আবার ভালো বোঝে, হাত টাত দিয়ে দেখাই দেওয়া যায়। ওকে, তাহলে চলো সমাবেশ। একটা বিষয় লক্ষ্য করো, বিন্যাস আর সমাবেশের মধ্যে সম্পর্কটা কি। মনে করো আমি তোমাকে বললাম 5টা অবজেক্ট আছে তোমার কাছে, 5টা অবজেক্ট সবগুলো ভিন্ন ভিন্ন, ঠিক আছে? বা ধরো তুমি 5টা লেটারের কথাই ভাবো, এ বি সি ডি ই, 5জন ব্যক্তি, আবুল বাবুল কাবুল ডাবুল ইবুল, মনে করো। আচ্ছা, আমি বললাম এই 5জন থেকে তুমি 3টা করে নিয়ে কত ভাবে সাজাতে পারো, প্রশ্ন করলাম, বিন্যাস করতে পারো, ঠিক আছে? উত্তর কত হবে বলো তো? 5p3 না? 5p3। আচ্ছা, এটা কিন্তু অপশন। আচ্ছা, বোঝো। তাহলে আমরা একটা কাজ করি, চলো আমরা যদি এমন করি, এইখানে যে উত্তরটা পাবো, ধরো তোমার একটা বিন্যাস আসতে পারে এরকম, একটা বিন্যাস আসতে পারে এরকম, তাই না? এবিসি। আবার একটা আসতে পারে বিএসসি, অনেক ভাবে আসতে পারে। একটা বিন্যাস আসলে মনে করো এরকম। আমরা একটা কাজ করি, চলো আমরা প্রথমে এই 5জন থেকে যে কোনো 3জনকে বাছাই করি, চলো, ঠিক আছে? বাছাই করে পরে তাদেরকে বিন্যস্ত করি। তাহলে 5জন থেকে যদি যে কোনো 3জনকে বাছাই করতে চাই, তার অপশন কত হবে? 5C3, তাই না? এটা হলো বাছাই করার অপশন। কে আগে কে পরে ম্যাটার করছে না। তাহলে এই যে 5C3 তোমার আসলো এখানে, এই 5C3 মানে কি? আমার 3জনের একটা দল আসবে, তাই না? দলটা মনে করো আসলো 3জনের কি কি, সি আসলো, বি আসলো আর এ আসলো, বোঝো। এখন এই দলটাকে কিন্তু আমি এবার বিন্যস্ত করতে পারি। প্রত্যেকটা দলে কয়জন করে লোক থাকবে? 3জন করে, তাই না? এবার যদি এই 3জনকে আমি আবার বিন্যস্ত করার উপায় খুঁজি, তাহলে কি হয়ে গেল বলতো? মোট বিন্যাস সংখ্যা পেয়ে গেলাম না আমরা? একটু চিন্তা করো, এই জায়গাটা ক্লিয়ার হতে হবে আমাদের। বিন্যাস আর সমাবেশের মধ্যে সম্পর্কটা কোথায় আবার বোঝাই, দেখো এই যে 5C3 যে তুমি নিলা, তোমার এটা এমন হইতে পারে সিবিএ হতে পারে, সিডিই হতে পারে, মানে যত উপায়ে 3জনকে তুমি রুমে আনতে পারবা সেটা হলো 5C3। এবার রুমে এনে তুমি যদি তাদেরকে বিন্যস্ত করো, তাহলে আলটিমেটলি কি হইলো? 5জন থেকে 3জনকে নিয়ে সাজাইলা, ঘটনা, তাই না? দেখো রাখার মনে সমস্যা হচ্ছে, একটু আমাকে জানাও বুঝতে পারছো কিনা এই কথাগুলো। সেটা আবার বোঝান। আচ্ছা, আমি একটু আবার ক্লিয়ার করি। মনে করো তোমার বাড়িতে 5জন মেহমান গেছে, হ্যাঁ, তোমার দরজার সামনে। এখন তোমার আম্মু বললো না না, এতজনকে আজকে দাওয়াত করা যাবে না, বাড়িতে এমনি আগে থেকে মেহমান আছে, তুমি 3জনকে বাছাই করো। 3জনকে তুমি নিয়ে এসে টেবিলে বা লম্বা টেবিল আছে বসিয়ে দাও। আচ্ছা, তাহলে তুমি কি করবা? 2 ভাবে কাজ করতে পারো, একটা হলো 5p3 দিয়ে, হ্যাঁ, কত ভাবে সাজাতে পারবো, একবার উত্তর চলে আসবে, তাই না? 5p3 দিলে
টোটাল অ্যান্সারটা আমরা পেয়ে যাব। আরেকটা অপশন হতে পারে এরকম যে তুমি প্রথমে 5 জন থেকে যতভাবে পারো 3 জনকে রুমে নিয়ে আসো, পরে তুমি ওই 3 জনকে প্লেস করো 3টা জায়গায়। তাহলে এটা কি সেই আগের কথাই হবে না যে 5 জন থেকে 3 জনকে সাজানোর উপায়? দেখো তো কথাটা কি সেম কিনা। 5 জন তোমার কাছে আছে, তুমি চাইলা যে না আমি 5 জন থেকে 3 জনকে এভাবে সাজাবো, প্রথম টেবিলে চেয়ারে বসবে এ, দ্বিতীয় চেয়ারে বি, তৃতীয় চেয়ারে সি, এটা হইতেই পারে তাই না? এখন তোমার এই যে 5 জন থেকে তুমি 3 জনকে নিলা, আমি তো চাইলে এইভাবেও নিতে পারতাম যে আমি 5 জন থেকে প্রথমে 3 জনকে নিলাম, 3 জন আসলো সিবিএ, এবার আমি তাদেরকে সাজালাম, সাজানোর পরে এইভাবে সাজাতে পারি না একটা উপায় 3 জনকে? তাহলে তুমি তো জি স্যার। একই জিনিস পাইলা, সে এবিসি পাইলা, দুই ভাবে পাওয়া যায়। একটা হলো 5p3 দিয়ে, আর একটা হলো প্রথমে আমি যে কোনো 3 জনকে নেব, নেওয়ার পরে তাদেরকে এবার টেবিলে স্থান দেব। প্রথম টেবিলে কে, দ্বিতীয় টেবিলে কে, আমি 3 জনকে দাওয়াত করলাম যে আপনারা 3 জন রুমে আসেন। এরপরে বললাম প্রথম টেবিলে এ বসেন, দ্বিতীয় টেবিলে বি বসেন, তৃতীয় টেবিলে সি বসেন। তাহলে তোমার তো সেই একটা বিন্যাস এখানে পাচ্ছ, এটার মতোই। আবার ধরো এই 5p3 এর মধ্যে আরেকটা বিন্যাস এমন হইতে পারে, কথার কথা, ধরো তুমি নিলা সি ডি এ, হইতে পারে না? এবার তুমি চিন্তা করো, এই যে বাসাই যে করলা, তুমি যে রুমে নিয়ে আসলা ইনভাইট করে বাইরে থেকে, এটা হইতে পারে না? এই 5 জন থেকে তুমি 3 জনের বাসাই করলা যে আপনারা 3 জন আমার রুমে আসেন। ওকে, এবার বললা আপনারা প্রথম জায়গায় বসেন সি, দ্বিতীয় টেবিলে এ, পরের চেয়ারে এ, হলো, এটা হইলো না আগের মতোই? বুঝেছো? জি স্যার। তার মানে এইভাবে আমরা যতগুলো বিন্যাস পাবো, এই যে 3টা করে যতগুলো বিন্যাস পাবো, ঠিক এই ফলাফলটা আমরা প্রথমে সমাবেশ কইরা 3টা জিনিস নিয়ে আবার 3টাকে সাজিয়েও পাইতে পারি। প্রথমে 3টা নিলাম, কে আগে আছে কে পরে আমার মাথা ব্যথা না, তারপর আমি ওদেরকে একদম ডাইনিং রুমে নিয়ে বসাবো, প্রথমে ড্রয়িং রুমে নিয়ে আসলাম, বুঝাতে পারছি? তারপরে খাবারের রুমে নিয়ে গেলাম, বসাই দিলাম, সাজালাম। তাহলে কি দুইটা জিনিস উত্তর সেম আসবে না বলো তো? জি স্যার। তাহলে এই যে 5c3, এটা জানো কোনটা? এটা হলো এই যে এইটা, মানে তুমি যে কোনো 3 জনকে আগে রুমে নিয়ে আসো, কে আগে কে পরে ডাজন্ট ম্যাটার। এইবার তুমি তাদেরকে সাজাও, কে কোন বেঞ্চে বসবে, কে কোন চেয়ারে বসবে, ঠিক আছে? তাহলে এই 3 জনকে সাজানোর উপায় কত? 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে এরকম প্রত্যেকটা সমাবেশে 3 জন করে লোক আসবে, তুমি চাইলে প্রত্যেকবার 3 জন করে লোক নিতে পারো, 3 জনের বেশি কিন্তু আসবে না, 3 জন লোককে তুমি সাজাইবা আবার, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটার যে কথা 5p3 একই কথা, দেখো তো ক্লিয়ার কিনা? একদম স্পষ্ট হতে হবে বিষয়টা। আমি 5p3 দিয়ে যে ফলাফল পাবো, 5c3 এনে তারপরে 3 ফ্যাক্টোরিয়াল করলে কি ফলাফল পাবো। রাখা একটু দেখো ক্লিয়ার? সমাবেশ করলে মানে বলো। যে কোনো ভাবে নিব, নেওয়ার পরে তারপর হ্যাঁ, হচ্ছে বিন্যাসটা তারপরে হবে। আমি বিন্যাস করব, তাহলে তো সেই একই কথা হচ্ছে। আমার দেখো একটা বিন্যাস হতে পারে সিডিএ, আমি কিন্তু একই ভাবে এখান থেকে সিডিএ বানাতে পারবো। আগে 3 জনকে নিলাম এ ডি সি, এরপরে বললাম প্রথমে সি বসেন, পরে ডি বসেন, পরে এ বসেন, একই তো কথা হচ্ছে। তাহলে এইভাবে তো আমরা এখানে যতগুলো বিন্যাস পাবো, ঠিক ততগুলো অ্যান্সার আমরা এইভাবেও বের করতে পারি, তাই না? জি স্যার, বুঝছি। একদম ক্লিয়ার হয় এবার। তাহলে আমরা এই কথাটা কি বলতে পারি কিনা দেখো, এনপিআর, এই যে এই কথাটা উত্তর যা, তাহলে এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, এটা উত্তর তা, একই জিনিস না? জি স্যার। ওকে, এটা কিন্তু একই জিনিস। এই জন্য এখান থেকে আমরা কি বের করি জানো? এনসিআর এর মান কত হয় দেখো, এনসিআর ইকুয়াল টু এনপিআর ভাগ আর ফ্যাক্টোরিয়াল, তাই না? আর এনপিআর এর মান তো আমরা আগেই জানি, উপরে এন ফ্যাক্টোরিয়াল, নিচে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এই যে আগে এক আর ফ্যাক্টোরিয়াল নিচে লুকিয়ে ছিল। তাহলে এনসিআর এর মান কিন্তু এটাই আমরা শিখছি, তাই না? জি বুঝতে স্যার। এবার কেন এমন হয়? এটা এমন হওয়ার কারণ হলো এখানে। আচ্ছা, আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা কিছু অঙ্ক করি, চলো ঝটপট।
দেখো আমরা প্রথম প্রশ্নটাই দেখি যেটা সালে এসেছে 1/4 এনপিআর এর মান বলছে 240, এনসিআর এর মান 120, এনওআর এর মান দেখো তাহলে 1/4 দেওয়া আছে কি কি দেওয়া আছে এনপিআর ইকুয়াল টু 240, আরেকটা হলো এনসিআর 120 লিখবা। আমরা জানি সংক্ষেপে লিখি, আমরা জানি কি এনপিআর সমান এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, এটা আমরা জানি। তাহলে এনপিআর এর মান কত লিখছে ওরা 240, মান বসাও। এনসিআর এর মান বলছে 120 ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, তাহলে 120 দ্বারা 240 কে ভাগ করলে আর ফ্যাক্টোরিয়াল মান কত আসবে বলো 2 না? জি স্যার। তাহলে দেখো আর ফ্যাক্টোরিয়াল আর 2 কে আমরা লিখতে পারি তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, সুতরাং আর ইকুয়াল টু 2। তুমি এই লাইন থেকে ডাইরেক্টলি বলতে পারবে না যে আর ইকুয়াল টু 2, এটাকে ফ্যাক্টোরিয়ালে প্রকাশ করে নিবা। আর এর মান পেয়ে গেলাম। এইবার আমরা চাইলে দেখো এনপিআর, এই যে এনপিআর ইকুয়াল টু 240, এনপিআর এর সূত্র কি বলো তো ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এটা ছিল তোমার এনপিআর এর মান, এটা হলো 240। তাহলে এইখানে একটু তাকাও, আর এর মান কত পাইলে তুমি 2 পাইলে না? তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 240। তাহলে উপরে nটাকে একটু ভাঙো, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 240। তাহলে এটা কাইটা দাও। এবার কি n এর মানটা বের করতে পারবা না এখান থেকে? জি স্যার। হ্যাঁ, এটা আমরা ইনশাআল্লাহ পারবো। তাহলে ভেরি গুড। আমরা পরের একটা অঙ্ক চলো দেখি, সমাবেশ কিন্তু অনেক সহজ, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো 2 এর 3 নম্বর অঙ্কটা দেখো 2 এর 3। তোমাকে বলা হচ্ছে 12 বাহু বিশিষ্ট একটি বহুভুজের কৌণিক বিন্দুর সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যেতে পারে? এ বহুভুজের কতগুলি কর্ণ আছে? আচ্ছা বলো তো, যদি চতুর্ভুজ হয় চতুর্ভুজের শীর্ষবিন্দু কয়টা বা কৌণিক বিন্দু কয়টা? 4টা। যদি পঞ্চভুজ হয় কৌণিক বিন্দু কয়টা? 5। আর যদি 12 বাহু বিশিষ্ট মানে 12টা বাহু থাকে, 12 ভুজ, তাহলে কৌণিক বিন্দু হবে 12টা। ক্লিয়ার? তো একটা সিম্পল এক্সাম্পল দিয়ে জি বুঝো। স্যার। দেখো মনে করো তোমার কাছে পঞ্চভুজ আছে একটা, মনে করো এই এক বাহু, এই যে এরকম এক, আমি একটা সংক্ষেপে দেখাই, 1 2 3 4 5, ধরো সুষমনাইট 5টা বাহু আছে, তোমার 5টা কৌণিক বিন্দু আছে। তাহলে 5টা কৌণিক বিন্দু তুমি ত্রিভুজ বানাতে পারবা কত উপায়ে? তাকাও তো। যতভাবে তুমি 3টা যোগ করতে পারবা ততগুলো ত্রিভুজ তৈরি হবে, তাই না? যতভাবে 3টা বিন্দু যোগ করতে পারবা, যেমন ধরো এই যে 1টা 2টা 3টা, এই 3টা বাহু আমি যোগ করতে পারি কিভাবে? এই 2টা এক বাহু, এই 2টা বিন্দু মিলে এক বাহু, এই 2টা বিন্দু মিলে এক বাহু, একটা ত্রিভুজ হয় না? হয় কিন্তু। আবার দেখো জি আমরা স্যার। চাইলে যে না আমি অন্য 3টা বিন্দু নেবো, ধরো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, আমরা চাইলে এই 3টা বিন্দুর মাধ্যমেও একটা ত্রিভুজ বানাতে পারি, এই যে হইতে পারে। তুমি বলতে পারো স্যার আমি আরেকভাবে চেষ্টা করব। দেখো আমি কোনটা চেষ্টা করব? এই যে এটা নিয়ে চেষ্টা করব, এই একটা বিন্দু, এই আর একটা বিন্দু, এই আর একটা বিন্দু, তার মানে এই 3টা বিন্দু যদি আমি নিই আরেকটা ত্রিভুজ পাইতে পারি। তার মানে এইভাবে যতভাবে আমরা 5টা বিন্দুর মধ্যে 3টা বিন্দুর সংযোগ ঘটাতে পারবো ততগুলো ত্রিভুজ তৈরি হবে। কথা কি ঠিক? দেখো ঠিক জি কিনা? 5টা বিন্দু আছে, যতভাবে 3টা বিন্দু আমরা বাছাই করতে পারবো ততভাবে ত্রিভুজ বানাতে পারবো। আমি বাছাই করছি, দেখো এখানে এই যে 3টা বিন্দু 1 2 3, আমি চাইলে এই 3টা না বাছাই করে আমি এইটাও বাছাই করতে পারতাম। দেখো এই যে 1 2 এই যে 3, আমি চাইলে এই 3টাও বাছাই করতে পারতাম, তাই না? এই 3টার মধ্যে ত্রিভুজ হয়। দেখো এই যে আমরা যতভাবে 3টা বাছাই করতে পারবো ততভাবে ত্রিভুজ বানাইতে পারবো।
তাহলে এখানে কোনটা আগে কোন বাহু পরে নিলাম, এটা কি সমস্যা আছে? তাহলে ম্যাটার করছে না অর্ডার, কে আগে কে পরে, তাহলে এটা হবে কি সমাবেশ, মনে থাকবে? তাহলে এখানে জি বাংলা স্যার। কথা আমি বলে দেই, তুমি লিখে নিবা। তুমি লিখবা 12 ভুজের 12টি কৌণিক বিন্দু থাকবে, ঠিক আছে? 12 ভুজের 12টি কৌণিক বিন্দু থাকবে। 12 ভুজি মনে হয় বলছে এখানে, কি বলছে একটু দেখি। 12 বাহু বিশিষ্ট একটি ভুজের 12টি কৌণিক বিন্দু থাকবে। সুতরাং 12টি কৌণিক বিন্দুর মধ্য থেকে যত প্রকারে 3টি বিন্দু বাছাই করা যায় ততগুলো ত্রিভুজ গঠিত হবে। এ কথাটা লিখবা, রেকর্ডিং তো থাকবেই। আবার বলি, 12 বাহু বিশিষ্ট বহুভুজে 12টি কৌণিক বিন্দু থাকবে বা আছে। 12টি কৌণিক বিন্দুর মধ্য থেকে যত প্রকারে 3টি কৌণিক বিন্দু বাছাই করা যায় ততগুলো ত্রিভুজ গঠিত হবে। সুতরাং নির্ণেয় ত্রিভুজ সংখ্যা, নির্ণেয় ত্রিভুজ সংখ্যা 12টা থেকে তুমি 3টা বাছাই করো, এটা হলো ত্রিভুজ সংখ্যা। ক্লিয়ার? আশা করি বুঝছো, না সমস্যা আছে একটু জানাও। বুঝছি। আমরা বুঝলাম। এইবার আসো, বলছে তোমার কর্ণ আছে কতগুলা, তাহলে কর্ণ দেখো তো কয়টা হয়। আমরা যদি এইটা দিয়ে চিন্তা করি, যত ভাবে দুইটা বাহু যোগ করতে পারবো দুইটা বিন্দু, ততগুলি সরলরেখা তৈরি হবে, তাই না? মনে করো আমি এই দুইটা বিন্দু যোগ করতে চাই, তাহলে দেখো একটা সরলরেখা হলো, এটা একটা কর্ণ। আবার আমি চাইলে এই দুইটা যোগ করতে পারি, এইটা একটা কর্ণ। আবার চাইলে এই দুইটা যোগ করতে পারি, এইটা একটা কর্ণ। বুঝাতে পারছি? আবার তুমি যদি জি চতুর্ভুজ স্যার। ক্ষেত্রে আসো, দেখো চতুর্ভুজ নিয়ে যদি কাজ করো, যে কোনো একটা বা বর্গ বা আয়তন নিয়ে চিন্তা করো তুমি, দেখো চতুর্ভুজে 4টা শীর্ষবিন্দু আছে, তুমি যত ভাবে দুইটা বিন্দু যোগ করবা ততগুলা সরল রেখা তৈরি হবে। আর সরল রেখা মানে কি বলতো? সরল রেখায় কিন্তু আসলে কর্ণ হইতে পারে। এই দেখো এই দুইটা বিন্দু যোগ করলাম, একটা সরল রেখা। আবার আমি এই দুইটা যোগ করলাম, আরেকটা সরল রেখা। আবার এই দুইটা যোগ করলাম, আরেকটা সরল রেখা, হইতে পারে না? তাহলে আবার দেখো আমি এই দুইটা যোগ করবো, এইটা আর এইটা, এই যে আরেকটা সরল রেখা। আবার এইটার এটা যোগ করবো, আরেকটা সরল রেখা। তাহলে মোট সরল রেখা তুমি কয়টা বানাতে পারবা 4টা বিন্দু দিয়া? দুইটা। না, 4টা বিন্দু দিয়ে সরল রেখা বানাতে পারবা কয়টা? আচ্ছা। 6টা সরল রেখা বানাতে পারবা, তাই না? দেখো এই দুইটা বিন্দু দিয়ে একটা, আবার এই দুইটা বিন্দু দিয়ে একটা, দুইটা, এই দুইটা দিয়ে একটা, তিনটা, এই দুইটা দিয়ে একটা, 4টা, আবার এইটা আর এইটা, এই দুইটা দিয়ে আর একটা, এই দুইটা দিয়ে আর একটা, তাই না? মোট 6টা বানাতে পারবা। অর্থাৎ এই যে 4C2, 4টা বিন্দুর মধ্যে যতভাবে দুইটা বিন্দু তুমি চুজ করতে পারবা ততগুলো বাহু তৈরি হবে। ক্লিয়ার? এইটাকে ক্লিয়ার হও যে ততগুলো বাহু তৈরি হবে, সরল রেখা তৈরি হবে। কিন্তু এখানে প্রশ্ন আছে। সরল। হ্যাঁ, এখানে কর্ণ চাইছে, কর্ণ তার মানে আমি সরলরেখা পাইলাম 6টা। যেহেতু বলছে চতুর্ভুজ, তার মানে 4টা তো সাইডেই থাকবে, তাই না? 4টা তো বাহুই হবে, তাহলে 4টা তুমি বাদ দিয়ে দাও। দেখো 4C2 মান আসে 6, 6 থেকে 4 বাদ দিলে হয় 2, বাকি দুইটা হইলো কর্ণ। মোট সরলরেখা হলো 6টা, এর মধ্যে 4টা তো থাকবে সাইড দিয়ে। ওই বুঝতে পারছি? যেহেতু জি স্যার। চতুর্ভুজ, সাইডের গুলো তো আর কর্ণ হয় না, ভিতরের গুলো সে কর্ণ হয়। তাহলে মোট 6টা থেকে 4টা সাইড বাদ দিয়ে দিবা। তাহলে একইভাবে 12টা বিন্দু আছে তোমার, তুমি কতভাবে সরলরেখা বানাইতে পারবা? যতভাবে দুইটা বিন্দু তুমি যোগ করতে পারবা, তাই না? তাহলে এখানে মান কত হবে? 12C2, 12C2, বুঝছো? এইটা হলো মোট সরলরেখা গঠনের উপায়। কিন্তু সবগুলি সরলরেখায় কি কর্ণ? কর্ণ না। তার মানে এখানে 12টা সরলরেখা 12টা সাইডে আছে, কিন্তু এরা কিন্তু কর্ণ হবে না। তাহলে এখান থেকে তুমি কর্ণ বাদ দিয়ে দেবে কত? 12। তাহলে এটাই হবে অ্যান্সার। বুঝছো? জি স্যার। ওকে, তাহলে আর 2-3টা অঙ্ক করলেই অনুশীলন শেষ হবে। আজকে মনে হয় আমরা সময় পাবো না। তুমি একটু দেখো সামনের কয়েকটা অঙ্ক, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এই অনুশীলনী কভার করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, তামিমের সাথে আবার একটু কথা বলে নিও, আমিও প্রয়োজনে একটু কথা বলবো নি। দেখা যাক, আমরা বোর্ডে ক্লাসগুলি করলে আশা করি ওর সমস্যাটা অনেকটা দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।